নমস্কার। আপনারা যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, আপনাদের এর অনলাইনে কিংবা অফলাইনে যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তাদের অ্যাপ্রুভ হচ্ছে 5 দফায় যাচাই পরের পর, অর্থাৎ ইনকোয়ারির পর। এবং 5 দফায় ইনকোয়ারিতে কিভাবে আপনাকে ইনকোয়ারি অফিসার পাস করাচ্ছে এবং অ্যাপ্রুভ করাচ্ছে, একই সাথে আপনাকে কোন কোন ডকুমেন্ট দিতে হচ্ছে অ্যাপ্রুভালের জন্য, এবং কোন কোন কারণে 5 দফায় ভেরিফিকেশন ফেল হলে আপনি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবেন, সম্পূর্ণটা অফিসিয়াল তথ্য অনুযায়ী, অফিসিয়াল ইনকোয়ারি ফর্ম অনুযায়ী আপনাদের সঙ্গে আলোচনা করব। এই ফর্ম শুধুমাত্র ইনকোয়ারি অফিসারের কাছেই থাকবে, কাজেই সম্পূর্ণটা আপনাদের দেখাবো ইনকোয়ারি প্রসেস কীভাবে হচ্ছে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে কালো রঙের, দেখতে পাচ্ছেন, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সম্পূর্ণ তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনি পেয়ে যেতে পারেন। এবং বলে রাখি যে সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, সেই কারণে অনুরোধ পাশের বেল আইকনে এবং সাবস্ক্রাইবে বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবকে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠেন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে পারেন। তো সরাসরি অফিসিয়াল ফর্ম এবং অফিসিয়াল ডিটেলস জেনে নিই। লুকস ঠিক হবে এরকম। এই ফর্মটাই আপনার এনকোয়ারি প্রসেসে আসবে এবং স্বঘোষিত ফর্ম, একটা আলাদা ফর্ম আসবে, একটা স্বঘোষিত ফর্ম আসবে। এখানে এই 5টা ক্লিয়ারেন্স এখান থেকেই করতে হবে, এটাই হবে আসল ইনকোয়ারি প্রসেস। ঠিক আছে, এখানে লেখা রয়েছে যে আমি কুমারী বা শ্রীমতী, এখানে যে মহিলা আছে সেই মহিলার নাম হবে, মহিলার নাম ধরলাম আমি রানী, তো এখানে আপনি লিখে দিলাম রানী দাস। ঠিক আছে, রানী দাস। এবং পিতা বা স্বামী যে গার্জিয়ান রয়েছে আধার বা প্যান কার্ড ভোটার কার্ড অনুযায়ী তার এখানে কিন্তু নাম হয়ে যাবে, আপনার বাবার নাম এখানে দিয়ে দেবেন। তারপরে গ্রামের নাম, ঠিক আছে, গ্রামের নাম, ঠিক আছে। আগে আমি সিম্পল দেখিয়ে দিই, 5 দফায় যে যাচাইকরণ সেটা বলছি। তারপরে পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসের নাম। তারপরে যে আপনার থানা আছে, ঠিক আছে, লোকাল যে থানার অন্তর্ভুক্ত আপনার সেই থানার নাম। তারপরে আপনার যে পিনকোড আছে 700 যেটা রয়েছে সেটা দিয়ে দেবেন। তারপরে জেলার নদিয়ার একজন স্থায়ী বাসিন্দা, আপনার জেলার নাম থাকবে আমি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলাম, কিন্তু এই আবেদনপত্র এখনও আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, মানে যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তাদের জন্য। এবং আমার পরিবারের সমস্ত তথ্য নিয়ে প্রদান করলাম। আমার স্বঘোষিত ও সমন্বিত আবেদন পদ্ধতি যথাযথভাবে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। মানে আমি আবেদন করেছিলাম কিন্তু এখন আন্ডার ইনকোয়ারিতে রয়েছে, আমি আমার সমস্ত তথ্য নিজে স্বঘোষিতভাবে দিলাম। এখানে কি পঞ্চায়েতের নাম, আপনার এখানে পঞ্চায়েতের নাম দেখতে পাচ্ছেন, এখানে পঞ্চায়েতের নাম হবে। পরিবারের প্রধানের নাম, পরিবারের যে প্রধান রেখেছিলেন সেই পরিবারের প্রধানের নাম কিন্তু এখানে হবে, ঠিক আছে, প্রধানের নাম। তারপরে পত্রের সংখ্যা, মানে অ্যাপ্লিকেশন আইডি যেটা আছে সেটা এখানে হবে। তারপরে পরিবারের প্রধানের আধার, পরিবারের যে প্রধান আছে প্রধানের আধার কার্ড এখানে হবে, আধার কার্ড। তারপরে আপনি যে আবেদন করেছেন, যে মহিলা আবেদন করেছে সেই মহিলার আধারের নাম্বার এখানে হয়ে যাবে। আপনার ভোটার কার্ডে যে মহিলা আবেদন করেছে তার ভোটার কার্ডের নাম্বার, ঠিক আছে, ভোটারের নাম্বার, এবং আবেদনকারীর মোবাইল নাম্বার, যে আবেদনকারী তার ফোন নাম্বার, ঠিক আছে, এখানে ফোন নাম্বার দিয়ে দিতে হবে। এই সমস্তটা দিলেন যার যেরকমভাবে আবেদন করেছিলেন সেই অনুযায়ী। এবং তারপরেই চলে আসছে এখানে একটা বিষয়, যেটা হচ্ছে স্বঘোষিত। এটা আপনাকে ঠিকঠাক দিতে হবে যে আপনি কোনো স্থায়ী চাকরি যুক্ত নন বা আপনি কোনো সরকারি পেনশন পান না। যদি পান তাহলে আপনি পাবেন না, পরিষ্কারভাবে ফর্মে লেখা আছে, যদি স্থায়ী সরকারি চাকরিতে যুক্ত নন বা কোনো সরকারি পেনশন পাবেন না। দ্বিতীয় কি, আমি নিজে কোনো আয়কর দিই না, অর্থাৎ ইনকাম ট্যাক্স দিই না। তো প্রথম দফায় চেক হবে আপনি সরকারিজীবী কিনা কিংবা পেনশন সরকারি পান কিনা। দ্বিতীয় দফায় চেক হবে আপনি নিজে আয়কর দেন কিনা।
যে মহিলা রয়েছে, যে মহিলা আবেদন করছেন, ভালো করে বলছি এটাই অফিসিয়াল নিয়ম, যে মহিলা আবেদন করছেন তিনি ইনকাম ট্যাক্স দেন না তো, আইটিআর ফাইল করেন না তো। এবার এখানে আমি বলে রাখি, আইটিআর যদি আপনি ফর্ম করেনও, অ্যাপ্লাই করেন বা ইনকাম ট্যাক্স দেনও, ও এক্ষেত্রে মাথায় রাখবেন ইনকাম ট্যাক্স আপনাকে দিতে হবে। অর্থাৎ যে 12 লাখের ইনকাম ট্যাক্স তো কেউ 1 লাখ ইনকাম করলে বছরে দিতে পারে, কিন্তু তাকে ট্যাক্স দিতে হয় না, জাস্ট ফাইল করতে পারে। তো আপনার ফাইল করলেই হবে না, আপনার ধরুন 12 লাখের ওপরে যদি হয় তাহলে এই বর্তমান সিচুয়েশনে ট্যাক্স দিতে হয় সরকারকে। তো 12 লাখের ওপরে যদি আপনি ইনকাম করেন তাহলেই আপনি কিন্তু ইনকাম ট্যাক্স দেন। সেই ইনকাম ট্যাক্স হিসাবে সরকারকে কিছু টাকা দিলে তখন সেটা ইনকাম ট্যাক্স ক্যাটাগরির মধ্যে আসবে, তাহলে কিন্তু দ্বিতীয় দফাও আপনি রিজেক্ট হয়ে যাবেন। মহিলা, বাড়ির অন্য কোনো সদস্যের কথা বলা হয়নি এখানে। তারপরে আমি এখানে বলেছে যে অনুপ্রবেশকারী নয়, অর্থাৎ আমি ভারতীয় নয়, আমি অন্য দেশ থেকে চুপিসারে রাজ্যে ঢুকিনি বা আমরা এই দেশে ঢুকিনি, অনুপ্রবেশকারী হলে পাবেন না। এবং স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ 3 নম্বর দফায় দেখা হবে আপনি পশ্চিমবঙ্গে কতদিন ধরে বসবাস করেন এবং আপনি অনুপ্রবেশকারী কিনা। তারপরে আমার স্বামী বহুবিবাহ করেননি বা অবিবাহিত হলে প্রযোজ্য নয়, এই লাইনটি কেটে দিন। এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে যে আপনার স্বামী যদি আরও বিয়ে করে থাকেন তাহলে এই আওতায় কিন্তু আপনি আসবেন না, এটা বলা আছে। আপনার স্বামীকে একটি মাত্র একাধিক বিবাহ করলে কিন্তু বাতিল হবে। যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন কোনো সমস্যা নেই, তাহলে আপনি পাবেন। আমি বা আমার পরিবারের কেউ সরকারি স্বীকৃত সরকার স্বীকৃত নয় এমন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেনি, অর্থাৎ আপনি বা আপনার পরিবারের অন্য কোনো সদস্য বা যারা এই মুহূর্তে শিশু রয়েছে আপনার পরিবারে যারা পড়াশোনা করছে, উভয়ে কোনো সরকার স্বীকৃত বা অনুমোদিত সরকারি স্কুল ছাড়া অন্য কোনো স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেননি। যদি করে থাকেন তাহলে আপনার রিজেক্ট হবে। মানে শুধু এখানে বলছে না যে আপনার সন্তান, আপনিও যদি আগে কখনো ধর্মীয় কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়ে থাকেন তাহলেও কিন্তু আপনার বাতিল হবে। আপনাকেও সরকার অনুমোদিত বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে। এই মর্মে ঘোষণা করছি যে ওপরের তদন্ত তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী সত্য বা প্রযোজ্যের ক্ষেত্রে আমি সকলকে নথি প্রদান করেছি। এই ওপরের উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত আছি যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যে প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা বন্ধ করে দেওয়া যেতে পারে। অর্থাৎ নিজে আপনি রীতিমতো বলছেন যে এই যে 5টা কথা বললাম, 5টা তথ্য, এই তথ্য যদি আমি সজ্ঞানে আপনি ভুল দেন বা ভুল বলেন তাহলে যখন ইচ্ছে সরকার চাইলে আপনার যে সরকারি প্রকল্পের টাকা দেওয়া যথাযথ বন্ধ করতে পারেন। সেই কারণে সঠিক তথ্যটাই প্রদান করবেন। এবার বলে রাখি কী কী ডকুমেন্ট দিতে হবে। এই যে 5টা দফা সেটা তো করতেই হবে। আমি বললাম, প্রথম বললাম যে সরকারি চাকরিজীবী বা পেনশন আপনার দিলে হবে না, ইনকাম ট্যাক্স দিলে হবে না, আপনাকে অনুপ্রবেশকারী হলে পাবেন না, স্থায়ী বাসিন্দা হতে হবে, স্বামী বহুবিবাহ করেননি করলে সমস্যা হবে, এবং যদি আপনি অবিবাহিত হন কোনো সমস্যা নেই। আর আপনার পরিবার কেউ যদি এই সরকার স্বীকৃত নয় এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে থাকেন, সরকার স্বীকৃত নয় বা অনুমোদন নয়, তাহলেও আপনার কিন্তু বাতিল হবে। এবার এই অনুযায়ী আপনাকে জেরক্স কপি জমা দিতে হবে। প্রথম কি দিতে হবে? এপিক অ্যান্ড আধার কার্ড অফ হেলথ অফ ফ্যামিলি, বলছে এপিক নাম্বার দিতে হবে, মানে ভোটার কার্ড দিতে হবে, আর আধার কার্ড দিতে হবে ফ্যামিলির যে প্রধান তার। তো প্রথম ডকুমেন্ট এটা দিতে হবে। দ্বিতীয় ডকুমেন্ট এপিক অ্যান্ড রিসেন্ট ভোটার লিস্ট পেজ ইজ কন্টিনিউটিং দ্য নেম অফ দ্য অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লিকেন্ট VIS স্লিপ। তো এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে যে রিসেন্টলি যে আপনারা ভোট দেওয়ার আগে যে SIR হয়েছিল, এখানে আপনার যে নাম উঠেছিল এবং আপনি ভোট দেওয়ার আগে যে বিএলআরও অফিস বা বিএলআরও আপনাকে একটা স্লিপ দিয়েছিল, সেই স্লিপের রিসিপ্টটা দিতে হবে, যেটাকে আমরা বলি VIS স্লিপ, ওটা দিতে হবে। এবং আপনার কি হচ্ছে ভোটার কার্ডের যে এপিক নাম্বার সেটা দিতে হবে, ওটা দিলেই ওর মধ্যে সব লেখা আছে।
তারপরে 3 নম্বর আধার কার্ড অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আবেদনকারী যে আছে, ঠিক আছে, আবেদনকারীর কি হচ্ছে আধার কার্ড দিতে হবে। ইফ নেম দ্য ডিক্লেয়ার ফ্রম ভোটার লিস্ট দেন সাবমিট কপি ট্রাইব্যুনাল CAA অ্যাপ্লিকেন্ট ফর্ম। তো এখানে বলে দিয়ে আছে যদি আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ চলে যায়, ডিলেট হয়ে থাকে, তাহলে আপনি যে ট্রাইব্যুনালে রয়েছেন বা CAA সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা যদি আপনি আবেদন করে থাকেন বা ট্রাইব্যুনাল করে থাকেন, সেই মামলার নিষ্পত্তি যদি না হয়ে থাকে এ সাবমিট কপি আপনার দিতে হবে। এবং 5 নম্বর দিতে হবে ফার্স্ট পেজ অফ অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্ম যে অ্যাপ্লাই করেছেন অনলাইনে, সেই অ্যাপ্লিকেশনের যে ফার্স্ট পেজটা ছিল সেই পিডিএফে, সেই ফার্স্ট পেজটার জেরক্স আপনাকে দিতে হবে। মোট কথা এই 5টা ডকুমেন্ট আপনাকে দিতে হচ্ছে। আপনার বাড়ির যে প্রধান আছে সেই প্রধানের আধার কার্ড এবং ভোটার কার্ড নাম্বার, ভোটার কার্ডের জেরক্স, আর দ্বিতীয় হচ্ছে আপনার যেটা বললাম যে আপনার ভোটার লিস্টে যে নাম উঠেছে তার প্রমাণস্বরূপ VIS স্লিপ, যেটা BLO অফিস বা BLO আপনাকে বাড়ি গিয়ে এসে দিয়ে গেছে। তারপরে আধার কার্ড অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এন্ড মানে আপনার আধার কার্ড দিতে হচ্ছে যে মহিলা আবেদন করছেন, এবং যে ভোটার লিস্ট থেকে যদি ডিলিট হয়ে থাকে তাহলে আপনার ট্রাইব্যুনালের ডিটেলস দিতে হচ্ছে। আর যে অন্নপূর্ণা যোজনায় যে আবেদন করেছিলেন তার প্রথম যে পেজটা ছিল সেই পেজটার আর কি হচ্ছে জেরক্স দিতে হচ্ছে, ঠিক আছে। এবার এই সমস্ত দিয়ে আপনি এখানে তারিখ দেবেন, যেদিনকে জমা দেবেন সেই তারিখ এবং আবেদন স্বাক্ষর, ঠিক আছে। এবার বলে রাখি এখানে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ইনকোয়ারি অফিসার করবে। ওইগুলো আপনার থেকে ইনকোয়ারি অফিসার হয়তো জেনে নিল বা আপনি বললেন সেগুলো লিখে নিল, ওগুলোকে ফর্মে উল্লেখ করলো ইনকোয়ারি অফিসার। এবং ইনকোয়ারি অফিসারের এখন কাজ ইনকোয়ারি করা আপনার অ্যাপ্লিকেশানটিকে, অতটুকু আপনি ভরিয়ে দিলেন বা আপনার থেকে জেনে তারা লিখে নিল। তারপরে রয়েছে ইজ দ্য অ্যাপ্লিকেন্ট গভর্নমেন্ট এমপ্লয় ইন দ্য পার্মানেন্ট নেচার অ্যান্ড রিসিভ গভর্নমেন্ট পেনশন। বলছে আপনি কি সরকারি চাকরি করেন, এমপ্লয় মানে সরকারি এমপ্লয়, পার্মানেন্ট সরকারি এমপ্লয় বা পেনশন পাচ্ছেন। তো এখানে ইনকোয়ারি যে অফিসার আছে সে দেবে ইয়েস আর নো। ইয়েস যদি দেয় বাতিল, নো আপনাকে দেবে যদি আপনার ক্ষেত্রে ওপরে না দিয়ে থাকেন। তারপরে বলছে ডাজ দ্য অ্যাপ্লিকেন্ট পে ইনকাম ট্যাক্স, আপনি কি ইনকাম ট্যাক্স জমা দেন। তো যদি ইয়েস হয় তাহলে বাতিল হয়ে যাবে, নো। এবার ইজ দ্য অ্যাপ্লিকেন্ট দ্য ইনএলিজিবল ইমিগ্রেট, যে আপনি কি অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারী। যদি হয় ইয়েস হলে লিখলে যে অফিসার আছে আপনি বাদ পড়বেন, এখানেও নো হবে। তারপর বলেছে ডাজ দ্য হাজব্যান্ড অফ অ্যাপ্লিকেবল মোর দ্যান ওয়ান ম্যারেজ, ইয়েস অর নো। তো আপনার স্বামী যদি একটারও বেশি যদি বিয়ে করে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন, ঠিক আছে। একাধিক বিবাহ হলেও কিন্তু বাতিল হবে। তারপরে 5 নম্বর বলেছে ডিড দ্য অ্যাপ্লিকেন্ট টেক এডুকেশন ফ্রম নন গভর্নমেন্ট রিকগনাইজ অ্যাপ্রুভ এডুকেশন ইনস্টিটিউট। বলছে এখানে যদি আপনি শিক্ষা নিয়ে থাকেন মানে সরকারি অনুমোদন নয় বা সরকারি আন্ডারটেকিং নয় এমন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, তাহলে ইয়েস করবেন, আর না হলে নো করবেন। ইয়েস করলে কেউ পাবেন না, নো করলেই পাবেন। এখানে অবশ্যই আপনি সরকারি বা সরকারি অনুমোদিত ও এডুকেশান নিয়েছেন। তারপরে এখানে টিক করতে হবে আই হ্যাভ ইনকোয়ার্ড দ্য অ্যাপ্লিকেশান অ্যান্ড ফাউন্ড দ্যাট অ্যাপ্লিকেশান ফুলফিল্ড দ্য ক্রাইটেরিয়া অফ গেটিং বেনিফিট অফ অন্নপূর্ণা যোজনা। তো এখানে বলে দিয়েছে যে অফিসার সমস্তটা ভেরিফাই করে এবং চেক করে দেখবে যে অ্যাপ্লিকেন্ট সবটা ঠিকঠাক দিয়েছে, অন্নপূর্ণা পাওয়ার যোগ্য। তারপরে বলেছে ডিউরিং দ্য ইনকোয়ারি ইট ওয়াজ ফাউন্ড দ্যাট নেম অফ দ্য অ্যাপ্লিকেশন বিজ ডিলেট ফ্রম ইলেকশন রোল, হেন্স দে আর ক্লিয়ার রিজেক্টেড। তো এখানে বলে দিয়েছে যদি আপনার নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে যায় তাহলে ক্লিয়ারভাবে রিজেক্টেড হবে। তো এটা অফিসার কি করবে, এটাই কোনো টিক দেবে না, ঠিক আছে। এটা ফাঁকাই রাখবে, নাহলে আপনি পাবেন না। দ্বিতীয় এখানে বলে দিচ্ছে অ্যাপ্লিকেন্ট নেম হ্যাজ বিন রিলেটেড ফ্রম ইলেকশন রোল বাট অ্যাপ্লিকেশন সাবমিট অ্যাপল বিফোর ট্রাইব্যুনাল CAA সো দ্যাট ক্লেমড মে বি অ্যাকসেপ্টেড ফর দিস টাইম বিং। তো এখানে বলছে যে আপনার যদি ধরুন ডিলিট হয়ে যায় এবং তারপরে আপনি ট্রাইব্যুনালে রয়েছেন, আবেদন করেছেন ভোটার লিস্টে নাম ওঠানোর জন্য, তাহলে
সেটা অ্যাকসেপ্টেড হবে এই টাইমের জন্য, ঠিক আছে। তো এখানে যদি হয়ে থাকে তাহলে যে কোনো একটাই টিক হবে এখানে, ঠিক আছে, যে কোনো একটাই। আর যাদের ওপরেরটাই টিক হবে তারা কনফার্মলি পাবেন, এটা যদি টিক হয় কনফার্মলি পাবেন। এই নিচের দুটোর ক্ষেত্রে এটা যদি টিক হয় মিডলেরটাই যে আপনার ডিলেট হয়ে গেছে, তাহলে একদমই আপনি আশা ছেড়ে দেন, পাবেন না। আর যদি অফিসার এটাই টিক করে, মানে আপনার যদি হয় ট্রাইব্যুনালে আটকে রয়েছে, তাহলে আপনি পাবেন, নিয়ম অনুযায়ী 50-50 চান্স রয়েছে। তারপরে বলেছে সো ক্লেম রিকমেন্ডেড। তো এখানে খুব ইম্পর্টেন্ট, যারা ইনকোয়ারি অফিসার রয়েছে তারা কিন্তু সরাসরি, ইনকোয়ারি অফিসার কি করবে, সরাসরি ইনকোয়ারি করে আপনাকে রিকমেন্ডেশন আর নন রিকমেন্ডেশনের দুটো অপশান দিয়েছে অফিসারদের কাছে। যদি ভুল করে আপনার সমস্ত কিছু মিসম্যাচ পায় বা ঠিকঠাক করে না বলতে পারেন এবং এগুলোর মধ্যে আওতায় পড়েন, তাহলে নন রিকমেন্ডে যদি ক্লিক করে তাহলে আপনি অন্নপূর্ণা ভান্ডার পাবেন না, রিজেক্ট হয়ে যাবে সরাসরি নন রিকমেন্ডেশনে। আর যদি দেখা যায় যে সো ক্লেম ইজ রিকমেন্ডেড, তো এটাই যদি ক্লিক করে কংগ্রাচুলেশন, আপনি ফর্মটা আন্ডার ইনকোয়ারি থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে এখানে যদি অফিসার লিখে দেয় এবং তারপরে সিগনেচার এখানে করে দেবে। করলেই আপনি সরাসরি মাসিক 3,000 টাকা সরকারি অনুদান বা প্রকল্প থেকে পেয়ে যাবেন। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। এইভাবেই সমস্ত জায়গায় ইনকোয়ারি হবে। হয়তো আপনাকে ফর্ম দেবে না, বাড়ি এসে কালেক্ট করবে এবং সেটা গিয়ে ইনকোয়ারি অফিসারের কাছে আপনার তথ্য দেবে আশাকর্মী, এবং তারা এই ধরনের প্রসিডিওর মেনটেন করে আপনার ফর্মটি অ্যাপ্রুভ করবে। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসিডিওর। এবং ফর্ম যদি দেয় সেটাও বাড়ি এসে দেবে বা আপনাকে বলবে যে অমুক জায়গা থেকে বা পঞ্চায়েত থেকে আপনি সংগ্রহ করে ডিটেলস লিখে জমা দিন। খুবই কম চান্সেস রয়েছে আপনার থেকে সমস্ত ইনফরমেশান নিয়ে ইনকোয়ারি অফিসার আর এর হাতে আশাকর্মী বা অন্যান্য আধিকারিক তুলে দেবে এবং তারপরে সেই ডিটেলস নিয়ে এই ফর্মটা ফিল আপ করে ইনকোয়ারি অফিসার আপনার আর অন্নপূর্ণা যোজনার আর যে ডেটা সেটা ইনকোয়ারি ডেটা সেটা সাবমিট করে দেবে সরাসরি ডিএম অফিসে কিংবা আঞ্চলিক কার্যালয়ে, যেখান থেকে আপনার সরাসরি অ্যাপ্রুভ হবে যদি রিকমেন্ডেশন ক্লিক করে। তো এই হচ্ছে প্রসিডিওর, সমস্তটা জানালাম। আর কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই জানিয়েন এই বিষয়ে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।